জুলাই এই মাস বাংলাদেশের আন্দোলনের ক্যালেন্ডার, যা দলিল হয়ে আছে ঢাকার দেওয়ালে দেওয়ালে। জুলাই থেকে 5 আগস্ট এই যে টাইম ফ্রেম, এই টাইম ফ্রেমের মধ্যে আসলে প্রত্যেকটা মানুষ গত 15 বছর ধরে কিংবা গত 53 বছর ধরে এই অঞ্চলে এই দেশের শাসকরা যেই সকল কাজ করে গেছে, যেসব আগ্রাসন যেইভাবে চালাইছে, সেইটার প্রতিবাদে এই 20 দিনে বিস্ফোরণটা ঘটে গেছে। পয়লা জুলাই থেকে শুরু বৈষম্য বিরোধী আন্দোলন দখল করে রাজপথ। মিছিলে মিছিলে স্লোগান ওঠে, ৭১-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। রাষ্ট্রের বন্দুকের সামনে ছাত্ররা বলে ওঠে, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। সংরক্ষণ বনাম মেধার লড়াইয়ে পারদ তুঙ্গে, তখনই আগুনে ঘৃতাহুতি। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? শেখ হাসিনার রাজাকার মন্তব্যে আরও জোরদার হয় বাংলাদেশ আন্দোলন। অতীতের জমা ক্ষোভের বিস্ফোরণ ঘটে। 2018-তে এখানে একটা সড়ক নিরাপত্তা নিয়ে একটা আন্দোলন করে স্কুল কলেজের ছাত্ররা। এটা একটা অভিনব ঘটনা, এবং শুধু বাংলাদেশে না, দক্ষিণ এশিয়াতেই অভিনব ঘটনা। পুরো আন্দোলন কিন্তু রাজনৈতিক দল বহির্ভূত ছাত্ররা করলো, স্কুল কলেজ থেকে বেরিয়ে এসে হাজারে হাজারে। সেই সড়ক নিরাপত্তার আন্দোলনের প্রধান স্লোগান ওরা দিল যে সড়কের নিরাপত্তাহীনতা আসলে রাষ্ট্রীয় নিরাপত্তাহীনতারই একটা অংশ, ফলে রাষ্ট্রের সংস্কার করতে হবে। ওরা শব্দটা দিল রাষ্ট্র মেরামত করবো আমরা। কিন্তু সেই আন্দোলনও দমন করা হলো, ওদেরকে স্কুল কলেজে আবার ফেরত পাঠানো হলো। ওই সময়ে কোটা বিরোধী একটা আন্দোলন হয়েছিল। ওই 2018-র ওই আন্দোলনে ছাত্র সমাজ যদিও আবার ক্লাসে ফিরে গিয়েছিল, কিন্তু ওই যে রাষ্ট্র সংস্কারের চেতনাটা ওদের ভিতর তৈরি হয়ে গেছে। এবার আবার যখন কোটা ব্যবস্থা ফিরে আসলো 2024-এ, ওই জেনারেশনই একই দাবিতে নামলো। ফলে এবং কোটা ব্যবস্থা সংস্কারের পাশাপাশি তারা বললো যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করতে হবে। ফলে এই আন্দোলন একই সাথে পেশাগত আন্দোলন ছিল, পেশাগত স্বার্থ বা চাকুরির স্বার্থের আন্দোলন, কিন্তু একই সাথে রাষ্ট্র সংস্কারের একটা রাজনৈতিক চেতনা নিয়েও আবির্ভূত হয়। ফলে আপনি যত গ্রাফিতি দেখবেন সারা ঢাকা শহর জুড়ে, সেখানে একটা সংস্কারের আকুতি দেখবেন, রাষ্ট্র সংস্কারের। উপনিবেশিক রাষ্ট্র কাঠামো মানছে না। যে ছেলেটা তুলি ধরতে পারে, যে ছেলেটা কলম ধরতে পারে, সেই ছেলেটা সেই মানুষটা পর্যন্ত এসে দেয়ালে লিখছে, এবং তার হাতে স্প্রে ছিল, তার হাতে রং তুলি ছিল, তার হাতে ব্রাশ ছিল, সেইটা তার মতো করে করছে। এবং সেইখানে 5 বছরের ছেলে মেয়ে থেকে শুরু করে একদম 50 শুদ্ধ মানুষ, তার প্রত্যেকে তাদের মতো করে বলছে। সুতরাং এবং এই যে সাহসটা আসলে 20 দিনে পাওয়া সাহস। হ্যাঁ, এই সাহসটা মানে তারা দেখে গেছে, তারা হয়তো কথা বলে নাই। এখানে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ, আই হেট পলিটিক্স এর কথা হয়তো তারা 15 বছর ধরে বলে গেছে যে আই হেট পলিটিক্স, কিন্তু এই মানুষটা 5 তারিখের পরে এসে কিংবা 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখে লুকায় এসে যখন ভোরবেলা শহরের দেয়ালে এসে এঁকে দিচ্ছে যে এখানে রাজনৈতিক আলাপ জরুরি। জুলাইয়ের মাঝামাঝি থেকেই আরও সংক্রমিত হতে শুরু করে আন্দোলন। ইন্টারনেট বন্ধ, জায়গায় জায়গায় কারফিউ, জনতার হ্রাস ধরতে এক প্রকার লকডাউনই জারি করে হাসিনা সরকার। আর তারপর শিক্ষার্থীদের পক্ষ থেকে একটা আওয়াজ উঠলো যে এই যে এত নিপীড়ন, যে নিপীড়নটা জুলাই মাসেই সংগঠিত হয়েছে এবং আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট একটা সরকারের কর্তৃক সংগঠিত হয়েছে, যতক্ষণ না পর্যন্ত এই সরকারের পতন হবে ততক্ষণ পর্যন্ত জুলাইয়ের যে স্পিরিট, সেই স্পিরিট চলমান থাকবে। এবং তারই ধারাবাহিকতায় 31 জুলাইয়ের পর, 30 জুলাইয়ের পর, 31 জুলাই পর 1 আগস্ট না হয়ে শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিল কাউন্টডাউন 32 জুলাই, 33 জুলাই, 34 জুলাই, এরকম ভাবে জুলাই কন্টিনিউ করবে যতক্ষণ না পর্যন্ত এই স্বৈরাচারের পতন। এবং শিক্ষার্থীরা তাদের কথা অনুযায়ী সেই জুলাইয়ের যে স্পিরিট,
বা আপরাইজিং সেটা কন্টিনিউশনের জন্যই 36শে জুলাইয়ের মধ্যেই সরকারকে পতন ঘটাতে পেরেছে, যেটা আমরা 5ই আগস্ট বলি। সেটা ওই আন্দোলনের ক্যালেন্ডার যদি আমি হিসাব করি, এটা আপনি বলতে পারেন ওই সময়ের এই গণ অভ্যুত্থানের আন্দোলনের একটা ক্যালেন্ডার, এই 36 মাসের ক্যালেন্ডার। 5ই আগস্ট সরকারের পতন হয়েছে, সরকার চলে গেছে, কিন্তু আন্দোলন চলছে। হাজারের ওপরে শহীদ। ডিসেম্বরে যে তালিকা অন্তর্বর্তী সরকার প্রকাশ করেছে সেখানেই 858 জন শহীদের নাম। 50-এরও বেশি কিশোর গুলিতে নিহত। আহতের সংখ্যা 10,000-এরও বেশি। মুক্তিযুদ্ধ এখন অতীত। জেনজির নতুন বাংলাদেশে অবিসংবাদী নায়ক আবু সাইদ, মীর মুগ্ধের মতো শহীদরা। সে কথাই জানান দিচ্ছে ঢাকা শহরে জুলাইয়ের দেওয়াল।